বাবা মার পারমিশন নিয়ে বন্ধুর সাথে এক পার্টিতে যায় মেয়েটি। পার্টিতে গিয়ে পরিচয় ঘটে কয়েকজন সমবয়সী ছেলের সাথে। পরবর্তীতে পার্টি শেষে বন্ধুত্বকে পুঁজি করে পার্টিতে পরিচিত হওয়া ছেলেগুলোই মেয়েটিকে গ্যাং রেপ করে। গল্প যেন এর পরেই বদলে যায়। রেপ করা ছেলেদের জীবনে নাজিল হয় আজাব, যার শেষটা আপনাকে একদম অবাক করে দেবে। দারুণ টুইস্ট আর সাসপেন্সে ভরা এই থ্রিলার মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় এক কোর্ট দিয়ে। জাজের কাছে পিএস এমন এক পিটিশন ফাইল নিয়ে আসে যেমনটা কখনোই সে এর আগে দেখেনি। একজন কিনা নিজের উপরেই কেস করেছে। জাজ লাঞ্চ করতে করতেই পিটিশনটা দেখে। এবার খাওয়ার পর সে কেসটা নিয়ে বসতে চায়। এদিকে আদালত চত্বরে এই পিটিশন নিয়ে চারিদিকে শুরু হয় কানাঘোষা। সাংবাদিকও ব্রেকিং আকারে তা প্রকাশ করে। একজন মহিলা কিনা তার নিজের উপরে কেস করেছে। এখন কি নিয়ে কেস করেছে সেইটাই দেখার বিষয়। একটু পরেই কোর্টে আসার জন্য ডাকা হয় বাদী এবং বিবাদী ভিন্দিয়া ভেমুলাপল্লীকে। ভিন্দিয়াকে দেখানো হলে দেখা যায় সে নিজেকে নিয়ে কিছু একটা ভাবে। এরপর কোর্ট রুমের দিকেই যেতে থাকে। তখন অনেকে ভিন্দিয়াকে দেখে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকে। এই যেমন সে কোনো মানুষ হত্যা করেছে, হতে পারে সেটা নিজের মেয়ে, ছেলে কিংবা হাজব্যান্ড, তাই নিজের ওপর নিজেই কেস করেছে স্যারেন্ডার করার জন্য। আরও অনেকে অনেক ধরনের মন্তব্যই করে। এর মধ্যেই সিন শিফট করে নিয়ে যাওয়া হয় বিকাশ পাবলিক স্কুলে। পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু পার্টিতে বের হয়, একসাথে মাস্তি করে বেড়ায়। অন্যদিকে আমাদের সামনে উপস্থাপন করা হয় বাবা মার লক্ষ্মী মেয়ে চৈত্রাকে। সে সকালে ঘুম থেকে উঠে আগে বাবা মাকে কফি দেয়। এতে বাবা মা চৈত্রাকে নিয়ে বেশ গর্ব করে। তার এক ছোট ভাইও আছে, তার সাথেও চৈত্রার খুনসুটির মধ্য দিয়েই দিন কাটে। সকালে সবাই একসাথে নাস্তা করতে বসে। নাস্তা খাওয়ার সময় চৈত্রাকে তার এক ফ্রেন্ড ইনফোরিয়ার পার্টিতে যাওয়ার ছবি পাঠায়। ফোন করে আসতেও বলে। চৈত্রা জানায় বাবা যেতে দেবে না। বান্ধবী কল লাউড স্পিকারে রাখতে বললে চৈত্রার বাবার কাছ থেকে বান্ধবীকে পার্টিতে নিয়ে যাওয়ার পারমিশন নিয়েই নেয়। পার্টি ছিল দুপুরে। চৈত্রা বান্ধবীর সাথে পার্টিতে ঢুকে পড়ে। সেই পার্টিতে উপস্থিত ছিল গতকাল এক্সাম শেষে ফুর্তি করিয়ে বেড়ানো সেই 5 বন্ধুও। তাদের লিডার হচ্ছে বিকাশ। বিকাশ আগে পরিচিত হয় চৈত্রার সাথে, তারপর অন্য 4 বন্ধুও পরিচিত হয়। একসময় চৈত্রার সবার সাথে ভালো বন্ধুত্বও ঘটে। চৈত্রার সবার সাথেই পার্টিতে নাচে। পার্টি শেষে সে চলে আসতে চাইলে বান্ধবী নামিয়ে দিতে চায়, কিন্তু চৈত্রা জানায় তার বাবা আসবে। রাতে বাবা চৈত্রাকে পিক করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরই চৈত্রা যেন অস্বাভাবিক আচরণ করে। এ যেমন পার্টিতে তার সাথে কিছু একটা হয়েছে। বাবা সবাইকে জানায় পার্টিতে অনেক ধকল গিয়েছে হয়তো। চৈত্রা রুমে এসে আঁটো হয়ে বসে কান্না করতে থাকে। গোসল করলে শরীর থেকে রক্ত ঝরে। এতে বোঝা যায় চৈত্রার সাথে অবশ্যই খারাপ কিছু ঘটেছে। চৈত্রা গোসল করে রুমে আসতেই বান্ধবী কল করে জানায় তোর ভিডিও তো হোয়াটসঅ্যাপে ভাইরাল। চৈত্রা সেটা দেখে আরও আতঙ্কে পড়ে যায়। বেশি আতঙ্কে পড়ে যায় বিকাশ এবং তার বন্ধুরা। তারাই চৈত্রার সাথে কিছু একটা করেছে, যেটার ভিডিও করা ছিল। একজন ভুল করে হোয়াটসঅ্যাপে তা ছড়িয়ে দিয়েছে। বিকাশ তাই বন্ধুদের উপর রেগে যায় আর সবাইকে আন্ডারগ্রাউন্ড হতে বলে। পরের দিন চৈত্রার ফ্যামিলি স্বাভাবিকভাবে নাস্তার টেবিলে বসে নাস্তা করছিল। চৈত্রা অস্বাভাবিকভাবে টেবিলে আসে। সে টেবিলে আসলে বাবা তার গায়ে হাত দিতেই চৈত্রা বাবার উপর রেগে যায়। ছোট ভাই হাত দিলে ছোট ভাইয়ের উপরেও রেগে যায়। মুহূর্তে পরিস্থিতি ভিন্ন দিকে চলে যায়। চৈত্রা মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে। মা বুঝতে পারে কিছু একটা তো অবশ্যই ঘটেছে, সেজন্য তাকে পুরোটা খুলে বলতে বলে। চৈত্রা জড়সড় গলায় বলে ইউফোরিয়া পার্টিতে কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়েছিল। পার্টি শেষে বাইরে আসলে তারা আমাকে তাদের গাড়িতে লিভ দিতে বলে। আমি জানাই আমাকে নিতে বাবা আসবে। বাবাকে ফোন দিই, কিন্তু ফোন না পেলে তাদের জোড়াজুড়িতে গাড়িতে উঠি। তারা এক পেট্রোল পাম্পে এসে খাবার নেয় এবং গাড়ি বদলায়। অন্য গাড়িতে ওঠার পর আমাকেও খাবার দেয়। খাবার খাওয়ার পর অচেতন হওয়ার মতো অবস্থা হয় আমার। আমাকে নিয়ে তারা ভিডিও করতে শুরু করে। চলন্ত গাড়ির মধ্যে আমার সাথে খারাপ ব্যবহারও করতে থাকে। সবার সামনে এসব বলতে গিয়ে চৈত্রা আটকে যায়। তাই মা চৈত্রাকে একটা রুমে নিয়ে এসে সব শোনে। চৈত্রা তখন আরও জানায় গাড়িটি তারা একটা জায়গায় থামায়। তারপর একে একে 5 জন আমাকে রেপ করে। এইটা শুনে মা স্তব্ধ হয়ে যায়। বাইরে এসে কান্নারত অবস্থায় চৈত্রার বাবাকে বলে চৈত্রার সাথে বড় ট্র্যাজেডি হয়েছে। বাবাও এবার স্তব্ধ হয়ে যায়। জিজ্ঞেস করে কি করব। মা ডাক্তার নিয়ে আসতে বলে। চৈত্রা তখন ঘর থেকে বের হয়ে এসে বলে আমরা এখন পুলিশের কাছে যাব। পুলিশের কথা শুনে বাবা মা অস্বস্তিতে পড়ে, কিন্তু চৈত্রা পুলিশের কাছে যেতে অটল। সে জানায় আমার মতো মেয়েদের সাথে এমনটা করার উচিত শিক্ষা তাদের দিতে হবে। কিন্তু পুলিশ স্টেশনে এসে পুলিশের কাছে কিছুই বলতে পারে না চৈত্রা। পুলিশ তখন চৈত্রার ফ্যামিলিকে বলে সে এখন ট্রমার মধ্যে আছে, তাকে স্বাভাবিক অবস্থায় এনে সবকিছু বলার ব্যবস্থা করবে এমন একটা সেন্টার আছে আমাদের। চৈত্রাকে সেই সেন্টারে নিয়ে আসা হয়। চৈত্রা স্বাভাবিক হয়ে বিকাশ সহ সবার নাম বলে, এমনকি তার সাথে কি করেছে সেটাও জানায়। চৈত্রাকে এরপর মেডিকেল চেক আপ করা হয়।
সেখানে শরীরে দাগ একদম স্পষ্ট। পুলিশ চৈত্রার বলা ডিটেলস অনুযায়ী লোকেশন সিজ করে ফেলে। সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট সব তথ্যও পায়। তথ্য পাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে 5 জনকে গ্রেফতার করে নিয়ে আসে। এরপর প্রেসের সামনে বসে হায়দ্রাবাদ পুলিশ কমিশনার। সেখানে সাংবাদিকরা পুলিশকে বিভিন্ন কথা শোনাতে থাকে। যেমন দিন দিন ক্রাইম বেড়ে যাচ্ছে, পুলিশ যেন কিছুই করতে পারছে না। এরকম কেস হ্যান্ডেল করাও কঠিন, কারণ সাসপেক্টরা প্রত্যেকেই হাই প্রোফাইল থেকে বিলং করে, আর ভিকটিম কিনা সাধারণ এক মাইনর, আর মাইনরদের কেউ কেয়ারই করে না। তাই এই রেপ কেস ঠিকমতো ইনভেস্টিগেশন হবে কিনা এসব নিয়ে জবাব তোলে। পুলিশ কমিশনার তখন এক স্কুল পড়ুয়া বাচ্চার ছবি প্রদর্শন করে, জিজ্ঞেস করে, একে কি চেনেন? অনেকে চিনতে পারে না। তখন আমাদের সামনে বাচ্চাটির পুরো ঘটনা দেখানো হয়। একদিন এক স্কুল গ্যাং স্কুল পালিয়ে গাড়ি নিয়ে একটা বারে ড্রিঙ্কস আর নেশা করতে আসে। নেশা করে গাড়ি নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টের সময় অপরদিকে ওই মেয়েটা স্কুল থেকে দাদা, মা এবং চাচার সাথে আসছিল। বখাটে গ্যাং নেশা করে গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে উপর দিকে আসা গাড়িটিকে দুমড়ে মুচড়ে দেয়। তৎক্ষণাৎ বখাটেরা পালিয়ে যায়। এদিকে মেয়েটি সহ গাড়িতে থাকা সবাইকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু অন্যের দোষে মেয়ে সহ দাদা, চাচা অ্যাক্সিডেন্টে মারা যায়। একদিনেই অন্যের কারণে একই পরিবারের 3 জন মারা যায়। পুলিশ কমিশনার এই কেস সম্পর্কে উপস্থাপন করলে এক বয়স্ক সাংবাদিকের মনে পড়ে যায়। এরপর কমিশনার সাইকো সোহাইলের ফটো দেখায়। তাকে আবার সবাই চিনতেও পারে। এই সোহাইল পরিবারের হত্যার প্রতিশোধ নিতে নিজেই হয়ে উঠেছিল সাইকো। পুলিশ কমিশনার তাই এই সোহাইলকে দেখিয়ে বলে, একে আমরাই বানিয়েছি। আজ এক মেয়ের সাথে যা হলো সেটার দায়ভার দেব আমি প্যারেন্টসদের ওপর। প্যারেন্টসরা তাদের সন্তানদের ঠিকমতো শিক্ষা দিতে পারেনি, তাই আজ তারা এমন কর্মকাণ্ড করার সাহস পেয়েছে। এটা জানিয়েই পুলিশ কমিশনার এক এক করে সাসপেক্টদের বাবার নাম মিডিয়ার সামনে উপস্থাপন করে, যারা কিনা আবার ভিআইপি, কেউ এমপি তো কেউ মন্ত্রী। সবার নাম এরকম মিডিয়ায় নিয়ে আসায় সাসপেক্ট বাবারা পুলিশ কমিশনারের উপরে রেগে যেতে থাকে। পুলিশ কমিশনার না থেমে বিকাশের বাবার পরিচয় তুলে ধরে। বিকাশের বাবা একজন বিজনেসম্যান। মিডিয়ার সামনে উপস্থাপন করে বিকাশের মা ভিন্দিয়া বেমুলাপল্লীকেও, যিনি বিকাশ পাবলিক স্কুলের প্রিন্সিপাল এবং ডাইরেক্টর। এই ভিন্দিয়া ওই স্কুল পড়ুয়া বাচ্চার বিচার চাইতে আন্দোলন করেছিল। পুলিশ কমিশনারের দেখার ইচ্ছে নিজের ছেলের এমন কুৎসিত কর্মকাণ্ডে মা ভিন্দিয়া বেমুলাপল্লী এবার কি করে। পুলিশ কমিশনার কনফারেন্সে আরও জানায়, এই কেস প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সের আন্ডারে চলবে। 5 জন সাসপেক্টের গার্ডিয়ান একত্রিত হয়। তারা ঠিক করে যেভাবেই হোক আমাদের ছেলেদেরকে পুলিশের কাস্টাডিতে দেয়া যাবে না। ভিন্দিয়া বেমুলাপল্লী জরুরি স্কুলের গুরুত্বপূর্ণ সবাইকে নিয়ে মিটিং ডাকে। সেই মিটিংয়ে ভিন্দিয়া ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে রিজাইন করে, কিন্তু তাতেও ভিন্দিয়া ছাড় পায় না। স্কুলের স্টুডেন্টসরা দূর থেকে চিৎকার করতে থাকে রেপিস্টের মা বলে। ভিন্দিয়া সব শুনে স্কুল থেকে বেরিয়ে যায়। সে বাড়ি আসলে তার হাজবেন্ড রেড্ডি বাড়ি এসে ভিন্দিয়াকে বলে, ডিরেক্টরের পদ থেকে রিজাইন দিয়েছ কেন? ভিন্দিয়া জানায়, দেব না তো কি করব, তোমার ছেলে তো স্কুলের নাম রোশন করেছে। আজ বিকাশ যে এমন হয়েছে তার পেছনে কিন্তু তোমার দায়ী বেশি। তুমি বেশি আদর দিয়ে ওকে বাঁদর বানিয়েছ, আবার ক্লাস 10-এ না উঠতেই বাইকও কিনে দিয়েছ। রেড্ডি বলে, কেন, তুমিও তো তোমার ছেলেকে মাথায় তুলে রেখেছিলে, সব সময় স্কুলে তাকে সবার আগে আগলে রাখতে। ছেলেকে এভাবে বড় করার দায় আমাদের দুজনেরই, তাই এসো দুজন মিলে পুলিশের হাত থেকে ছেলেকে বাঁচাই। ভিন্দিয়া জানায়, আমি এসবে নেই। এর মধ্যেই নিউজে জানানো হয় মিনিস্টার এবং এমএলএ কে বহিষ্কার করা হয়েছে। অন্য 2 জনকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। মূলত 4 সাসপেক্টের গার্ডিয়ানই তাদের ছেলেদের কর্মকাণ্ডের জন্য বিপদে পড়ে। ভিন্দিয়া মন মরা হয়ে মনে করতে থাকে বিকাশের সাথে ছোটবেলায় কাটানো সুন্দর দিনগুলো। এরপর আমাদের দেখানো হয় কিভাবে বাবা মাকে কাছে না পেয়ে বিকাশ দিন দিন খারাপ হয়ে উঠেছে। এসবের মধ্যে সিন নিয়ে আসা হয় 5 জন সাসপেক্টের দিকে। তাদের 2 দিন ধরে মারলেও তারা মুখ খোলে না। 2 দিন ধরে না খাইয়ে রাখার পর তাদের সামনে পুলিশ কমিশনার জয়দেব এসে বলে, অনেক 3rd ডিগ্রি দেওয়া হয়েছে, এবার তাদের খাবারের ব্যবস্থা করো। তাদের 5 জনের জন্য 25 প্যাকেট প্যারাডাইজ বিরিয়ানির ব্যবস্থা করো। বিরিয়ানি নিয়ে আসলে কমিশনার সবাইকে গোল টেবিলে বসায়, কিন্তু শুধু খেতে দেয় বিকাশকে। বিকাশ প্রথম 2 দিন খাবার না পেয়ে মুহূর্তের মধ্যেই প্রথম প্যাকেট শেষ করে ফেলে। কমিশনার তাই দ্বিতীয় প্যাকেট দেয় খেতে, সেটাও বিকাশ ভালোভাবেই খায়। কিন্তু কমিশনার এর পরেও থেমে থাকে না, 3য় প্যাকেটও তাকে খেতে দেয়। এবার গিয়ে খেতে কষ্ট হয় বিকাশের। কমিশনার খাবারের মাধ্যমে কষ্ট দেওয়ার জন্য 4র্থ প্যাকেটও খুলে দেয়। বিকাশের খাবারের কষ্ট দেখে অন্যরা টেনশনে পড়ে যায়। কমিশনার বিকাশের থেকে 5ম প্যাকেটও খাইয়ে নেয়। সব খেয়ে বিকাশ হয়ে যায় পাগলের মতো। তারপরও রেপিস্টের প্রতি রাগ যেন কমে না কমিশনারের। অন্য 4 জনকেও 5 প্যাকেট করে খেতে দেয়। সেদিন রাতেই সাসপেক্ট পরিবারের কজন কমিশনারের কাছে এসে চিফ সেক্রেটারির ফোন ধরিয়ে দেয়। কমিশনার সবার সামনে লাউড স্পিকারে ফোন রেখে কথা বলে। চিফ সেক্রেটারি পুলিশ কমিশনারকে জানায়, ওই রেপিস্টদের তুমি ছাড়বে না, তুমি যতটুকু করতে পারবে তার এতটুকুও ছাড় দেবে না।
সাসপেক্ট ফ্যামিলির চিফ সেক্রেটারির রেফারেন্স চেয়েছিল, কিন্তু সে উল্টো তাদের বাঁশ দিয়ে দেয়। পুলিশ কমিশনার এরপর 5 সাসপেক্টকে নিয়ে একটা জায়গায় আসে। সেখানে গ্যাং রেপের সিন রিক্রিয়েট করে নেয়। গাড়ির মধ্যে রাখে এক লেডি পুলিশ। তারপর সেদিন কে কিভাবে কি করেছে সেটার সিন করে নেয় একদম রিয়েল ভাবে। এতে সাসপেক্টদের প্যান্টও খুলে নেয় পুলিশ কমিশনার। কে কিভাবে ভিডিও করেছে পুরো ডিটেইলসও নেয়। মোট কথা, এই রেপিস্টদের একদম শেষ দেখে ছাড়বে পুলিশ কমিশনার। গ্যাং রেপের সিন রিক্রিয়েট করার পর সবার পটেন্সি টেস্টের জন্য পাঠায় ফার্টিলিটি ল্যাবে। পটেন্সি টেস্ট হচ্ছে গ্যাং রেপের সময় কার পেনিস কতটুকু দাঁড়িয়েছিল সেটার যাচাই। এইটা শুনে সবাই লজ্জায় পড়ে যায়। সবাইকে প্যান্ট খুলে টেস্ট দিতে বলে, কিন্তু এমন ভয় পাওয়ার পর কেউ কি এই টেস্টটা দিতে পারে? তো ডাক্তার তাই সবাইকে অপমান করে বলে, গ্যাং রেপ তো তোরা ঠিকভাবেই করেছিস, এখন দাঁড়াচ্ছে না কেন? সবার শেষে আসে বিকাশের পালা। বিকাশ অপমানে কেমিক্যাল খেয়ে সুইসাইড করে বসে। সেই সময় বিকাশের মা বিকাশের বাবাকে বলে, 5 জন মিলে কিনা মেয়েটির সাথে কত ভয়ানক কিছুই করেছে। আজকে 5 দিন হচ্ছে, মেয়েটার জীবনের উপর কত ধকল না গেল। বাবা বলে, তুমি আমাদের ছেলের চিন্তা না করে ওই মেয়ের চিন্তা করছো? ছেলে আছে পুলিশ কাস্টাডিতে, তার সাথে কি হচ্ছে কে জানে। তখনই ভিন্দিয়ার কাছে একটা কল আসে। জানানো হয় বিকাশ সুইসাইড অ্যাটেম্পট নিয়েছে, হসপিটালে ভর্তি আছে। ভিন্দিয়া ছুটে আসে হসপিটালে আগে থেকেই ছিল পুলিশ কমিশনার। রুলস অনুযায়ী ছেলের সাথে ভিন্দিয়াকে দেখা করার অনুমতি দেয়। বিকাশ কিছুটা সুস্থ হলে মা দেখা করতে যায়। মা দেখা করে বিকাশকে বলে, কাজটা তুমি ভালো করনি, তোমরা 5 জনই মরবে, যার মধ্যে তুমি ধুকে ধুকে মরবে। এটা বলে বাইরে যায়, যা আবার বাইরে থেকে শোনে পুলিশ কমিশনারও। এরপর ভিকটিম এবং সাসপেক্টকে নিয়ে পিওসিএসও কোর্টে বসে জজ চৈত্রাকে নির্বিঘ্নে সবকিছু খুলে বলতে বলে। চৈত্রা জানায়, আমি পার্টি করতে সেদিন বান্ধবীর সাথে যাই। সেখানে বিকাশের সাথে আমার বন্ধুত্ব হয়। বিকাশ তার বন্ধুদের সাথে এসেছিল, তাদের সাথেও আমার বন্ধুত্ব ঘটে। পার্টি শেষে বিকাশ তার গাড়িতে ড্রপ করে দিতে চাইলে আমি বন্ধুত্বের খাতিরেই উঠি। তারপর তারা আমাকে নেশা জাতীয় খাবার খাওয়ায়। খাবার খাইয়ে বন্ধুত্বের নামে করে কুৎসিত কাজ। তারা বন্ধু শব্দকেও কলঙ্কিত করেছে। তাদের জন্য আর বন্ধুত্বও কেউ করতে চাইবে না। চৈত্রার এসব কথাতে চিলড্রেন কোর্টের বাতাস ভারী হয়ে ওঠে। সাসপেক্টদের লয়ার আবার ভিন্ন মত প্রকাশ করে, জানায় চৈত্রারা ফান করতে স্বেচ্ছায় তাদের সাথে গিয়েছিল। দেখায় সিসিটিভি ফুটেজ, যেখানে চৈত্রাকে নিজে থেকেই গাড়িতে উঠতে দেখা যায়। লয়ার আরও বলে, পুলিশ 3 দিন পর চৈত্রার মেডিকেল রিপোর্ট সাবমিট করেছে, যেটাতে সবকিছু প্রমাণিত হয় না। আর ঘাড়ে যে চিহ্নের দেখা পাওয়া গিয়েছে সেটা লাভ বাইটও তো হতে পারে। চৈত্রার লয়ার অবজেকশন দেয়, বলে 17 বছর বয়সে ফান করেও তো কেউ এসব করতে পারে না। জাজ সাবধান করে বিপক্ষের উকিলকে। সেই সাথে পুলিশকে জিজ্ঞেস করে আরও কিছু এভিডেন্স আছে কিনা। পুলিশ জানায় সময় লাগবে। জাজ পুলিশকে 1 সপ্তাহ সময় দেয়। সেদিন কোর্ট শেষে সাসপেক্ট ফ্যামিলি থেকে অনেক টাকা এবং স্বর্ণের বার নিয়ে এক প্রতিনিধি আসে চৈত্রার বাবা মার কাছে। এসে বলে, আপনারা মামলা তুলে নেন। 5 জন সাসপেক্টের পরিবারে অনেক প্রভাবশালী, তাদের সাথে কেসের লড়াই করে জিততে পারবেন না, তাই টাকা নিয়ে মামলা সেটেল করেন। সবকিছু শুনে চৈত্রার বাবা আগে প্রতিনিধিকে চড় মারে। মাও রাগ দেখিয়ে বের করে দেয়। পরের কোর্ট শুরু হলে বিপক্ষে উকিল জজকে বলে, কই এখনও যে পুলিশ এভিডেন্স নিয়ে হাজির হলো? একটু পরেই পুলিশ কোর্টে সাসপেক্টের পুরো গ্যাং রেপের ভিডিও এবং ফরেন্সিক রিপোর্ট নিয়ে হাজির হয়। সেই গ্যাং রেপের ভিডিও কোর্টে চালু করলে তা দেখে সাসপেক্ট পরিবারের সবাই স্তব্ধ হয়। এতই নিষ্ঠুরতা ছিল যে জাজও নিষ্ঠুপ হয়ে যায়। জাজ এরপর এই ভিডিও দেখে গ্যাং রেপের প্রমাণস্বরূপ বিভিন্ন সেকশনে বিকাশকে প্রধান আসামি করে মোট 5 জনকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই রায় দেওয়ার পর পুলিশ কমিশনারকে দ্রুত কেস সমাধানের জন্য প্রশংসা করে, কিন্তু সাসপেক্টদের ফ্যামিলি মেম্বারদের সামনে নিয়ে আসায় পুলিশ কমিশনারকে সাসপেন্ডও করা হয়। রায় দেওয়ার পরপরই 5 জনকে কালো মুখোশ পরিয়ে জেলখানার দিকে নিয়ে যাওয়া হয়। সাসপেন্ডের ব্যাপার নিয়ে পুলিশ কমিশনারকেও মুখোমুখি হতে হয় সাংবাদিকদের। কমিশনার জানায়, রুলসের ঊর্ধ্বে তো আর কেউই নয়, তাই আমি মেনে নিয়েছি। তবে আজকের রায়ে ক্লিয়ার হয়েছে অপরাধ করে কেউ পার পাবে না। রায় দেওয়ার পরপরই সবাই বিকাশ পাবলিক স্কুলের উপর ক্ষেপে যায়, কারণ এই স্কুলের 5 জনে গ্যাং রেপ করে ফাঁসির রায় পেয়েছে। স্কুলের বাস ভাঙচুর করে সাধারণ মানুষজন। বিভিন্ন নেগেটিভ ব্যাপার নিয়ে নিউজও করা হয়, যা দেখে ইমোশনাল হয়ে যায় ভিন্দিয়া ভেমুলাপল্লী। এরপর 5 জনকেই চাঞ্চলগুড়া সেন্ট্রাল জেলখানাতে পাঠানো হয়। জেলার আবার 5 জনকে 5 ব্যারাকে রাখে। বিকাশকে যেখানে রাখা হয় সেখানে সবাই বিকাশকে রেপিস্ট বলে হাসি ঠাট্টা করে। সেই জেলখানাতেই ছিল সাইকো সোহেল বিকাশের গায়ে প্রস্রাব করে দেয়। বিকাশকে নিয়ে করে অনেক হাসি ঠাট্টাও। এমনকি সোহেল বিকাশের ব্যারাকের কয়েদিদের নির্দেশ দেয় তারা যেন বিকাশের সাথে বলাৎকার করে।
সেইটা করতে থাকলে বিকাশ রেগে যায়, সবাইকে ফেলে দিয়ে সোহেলের সাথে মারামারি করে। এই মারামারিতে বিকাশ একবার মার খায় তো একবার দেয়। পুলিশ সোহেলকে নিয়ে চলে যায়। প্রথমবার সোহেলের গায়ে কারো হাত তোলা দেখে বিকাশের ব্যারাকের একজন বিকাশকে পানি দেয়। দেখতে দেখতে জেলখানাতে বিকাশের কেটে যায় 6 বছর। এই 6 বছর কেউ দেখতে আসেনি তাকে, কিন্তু বিকাশের মা ভিন্দিয়ার কাছে খবর আসে বিকাশ জেলে টোটালি বদলে গিয়েছে, মন দিয়ে পড়ালেখা করছে। তাই ভিন্দিয়া ছেলের এক্সামের জন্য প্যারোলে মুক্তি চাইতে আসে, সেটা জেলার দিয়েও দেয়। বিকাশ প্যারোলে 3 মাসের ছুটি পায়, কিন্তু বর্তমান বিকাশের মধ্যে অনেক চেঞ্জ। সে মাকেও টাইম না দিয়ে গাড়িতে ওঠে। মা গাড়ি চালাতে চালাতে পুলিশের কাছে বিকাশের পরিবর্তনের ব্যাপারটা নিয়ে যে সুপারিশ করেছিল এতে গিল্টি ফিল করে। এর মধ্যে একটা ট্রাফিক সিগন্যালে ভিন্দিয়া গাড়ি থামালে বিকাশ অমর নামে কাউকে কল করে গাড়ি থেকে নেমে যায়। ভিন্দিয়াও ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে। বিকাশ অমরের সাথে দেখা করেই একটা বাড়ির মধ্যে ঢুকে ড্রাগস নেওয়া শুরু করে। এদিকে ভিন্দিয়া বিকাশের খোঁজ করতে করতে সেই বাড়িতে প্রবেশ করলে দেখে বিকাশ সহ সেখানে অনেকে ড্রাগসে আসক্ত। বিকাশের সাথে একটা মেয়েও আসে। ভিন্দিয়া বিকাশকে গাড়িতে উঠিয়ে তার কলোনিতে চলে আসে। ভিন্দিয়া হাজবেন্ডের থেকে আলাদা একটা কলোনিতে থাকে, কিন্তু বিকাশের প্যারোলে মুক্তির কথা শুনে রেড্ডিও হাজির হয়। রেড্ডি বিকাশকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলে ভিন্দিয়া জানায় আমার ছেলে আমার সাথেই থাকবে। বিকাশও মায়ের সাথে থাকতে রাজি হয়, কিন্তু কলোনিবাসী তখন গালমন্দ শুরু করে। তারা বলে এক রেপিস্টকে এই কলোনিতে রাখা ঠিক হবে না, এখানে মা বোন আছে। রেড্ডি এসবের প্রতিবাদ করে চলে যায়। ওইদিকে ভিন্দিয়া বিকাশকে ফ্রেশ করে সুন্দর করে খাইয়ে ঘুম পাড়ায়। পরের দিন ভিন্দিয়া বিকাশের রুমে এসে দেখে বিকাশ এক মেয়েকে নিয়ে শুয়ে আছে। গতকালও বিকাশ ওই মেয়ের সাথেই ছিল। ভিন্দিয়া বিকাশকে ডাক দিলেও শোনে না, তাই বালতিতে থাকা পানি ছুঁড়ে মারে। এতে দুজনেই ঘুম থেকে জেগে ওঠে। এভাবে পানি দেয়ায় বিকাশ খুব রেগে যায় মায়ের ওপর, জানায় আমি আমার ফ্রেন্ডের সাথে আছি, তোমার সমস্যা কি? সেদিন বিকেলে ভিন্দিয়া বাড়ির ছাদে পড়াতে থাকলে বিকাশ আবারও সেই মেয়েটিকে নিয়ে হাজির হয়। তারপর জানাই আমি হচ্ছি সেই যে গ্যাং রেপ কেসে জেলে গিয়েছে। অলরেডি জেলে 6 বছর ছিলাম, এখন প্যারোলে বের হয়েছি, গিয়ে আবারও 15 বছর থাকবো। এই হচ্ছে জীবন, এসব পড়ালেখা করে কোনো লাভ নেই। এইটা বলে মায়ের সামনে বই পুড়িয়ে দেয়। এতে সব স্টুডেন্ট চলে যায়। সন্ধ্যায় বিকাশ অমরের সাথে একটা জায়গায় ড্রাগস সেবন করতে আসলে সেখানে সেই পুলিশ কমিশনার জয়দেবকে ডিলারের সাথে ছদ্মবেশে কোনো কিছু একটা ডিল করতে দেখা যায়। ডিলার কিছু একটা বুঝতে পেরে পিস্তল বের করে। জয়দেব সেই পিস্তল ছিনিয়ে নিয়ে ডিলারের হাতে গুলি করে, তারপর এদিক সেদিক শুরু করে। মুহূর্তের মধ্যেই জয়দেবের টিম হাজির হয়। বিকাশ জয়দেবকে চিনতে পারে, তাই বলে ওঠে এখানে এক্স পুলিশ কমিশনার আছে। তখনই জয়দেবের টিমের একজন বলে উনি এখন নার্কোটিক্সের একটা টিমের হেড, এখানে গোপনে অপারেশনে এসেছিল। অপারেশনে সবাইকে বন্দি বানিয়ে বিকাশকে নিয়ে বিকাশের মায়ের কাছে আসে জয়দেব। তারপর তাকে বলে সবাই ভুল করে দ্বিতীয় লাইফ কিন্তু পায় না, তোমার মা কষ্ট করে তোমার দ্বিতীয় লাইফের ব্যবস্থা করেছে। তোমাকে যদি আর ড্রাগস নিতে দেখি তাহলে আর সেই সুযোগ দেব না, একেবারে মেরেই ফেলবো। এসব বলে থানায় এসে জয়দেব তার টিমের একজনকে বলে জেলখানায় বিকাশ 6 বছর কিভাবে কাটিয়েছে, অমরের সাথে হাত আছে কিনা এসব ডিটেলস সংগ্রহ করতে বলে। এদিকে বিকাশ থ্রেট পেয়েও থেমে থাকে না। সে তার বন্ধু বান্ধবদের নিয়ে বাড়িতে ডাকে ড্রাগস আর পার্টি করার জন্য। সবাই উপস্থিত হয়। এক মেয়ে বিকাশকে দেয় LSD। সবাই ড্রাগস সেবন করতে থাকলে উপস্থিত হয় ভিন্দিয়া। ভিন্দিয়া এসে এসব দেখে প্রচন্ড রেগে যায়। পিস্তল বের করে ড্রিঙ্কসের বোতল লক্ষ্য করে চালাতে থাকে গুলি। এতে পার্টি থেমে যায়। বিকাশ সবাইকে পাঠিয়ে দেয়। তারপর মাকে বলে তোমার কাছে লাইসেন্স করা পিস্তলও আছে, কারো ওপর রাগ না দেখিয়ে আমাকেই মেরে ফেলো। তিলে তিলে মরে যাওয়ার চেয়ে একদিনে মরে যাওয়াই ভালো। এসব বলতে বলতেই মায়ের থেকে পিস্তল কেড়ে নেয় বিকাশ। তারপর মার দিকে পিস্তল তাক করে বলে যখন আমাকে মারলে না তাহলে আমার হাতেই মরো। তখনই LSDর ইফেক্ট চলে আসে বিকাশের মাঝে। বিকাশ ঘোর কাটাতে থাকে। তা দেখে মা বিকাশের পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করে। একসময় হাত থেকে পিস্তল নিয়ে বাইরে ফেলে দেয়। তখন বিকাশ মাকে জাপটে ধরে। এতে বিকাশের মায়ের ঠোঁট একদম বিকাশের সামনে চলে আসে। বিকাশ ড্রাগসে আসক্ত হয়ে মাকেই ফিজিক্যালি অ্যাবিউজ করার জন্য এগিয়ে যেতে থাকলে ভিন্দিয়া ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর বলে ও গড, এ আমি কোন মনস্টারকে জন্ম দিলাম যে কিনা মাকেও ছেড়ে দেয় না। এইটা বলে একটা ড্রিঙ্কসের বোতল বিকাশকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। তারপর ছেলের এমন ব্যবহার দেখে ভিন্দিয়া নিজেই নিজেকে শেষ করে দিতে চায়, এজন্য করতে থাকে ড্রিঙ্কস করার পর বিকাশকে বাড়ি থেকে বের করে দেয়। দেয়ার সময় বলে তুই আমার বাড়িতে মরবি না, তুই মরবি রাস্তায়। ভিন্দিয়ার রুমে চলে যায় আর বিকাশ সারা রাত বাইরে পড়ে থাকে। সকাল হলে মায়ের পিস্তল নিয়ে হাজির হয় মাকেই মারার জন্য। এসে দেখে মা একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে। ভিন্দিয়াও ড্রিঙ্কস করতে করতে বলে এই জীবনে আর কিচ্ছু বাকি রইল না, ড্রিঙ্কসেই অনেক স্বাদ, আয় একসাথে ড্রিঙ্কস করি। অর্থাৎ ভিন্দিয়া টোটালি মদখোর হয়ে ওঠে, যেটা আবার বিকাশের ভালো লাগে না। এর মধ্যে জয়দেবও পেয়ে যায় আসলেই জেলখানায় অমরের সাথে বিকাশের লিঙ্ক ছিল। এই পর্যায়ে সেইটাই দেখানো হয়। বিকাশকে সোহেল অনেকবার টার্গেট করে, বিকাশও তার জবাব দেয়। এতেই অমরের নজরে চলে আসে বিকাশ।
অমর জেলখানায় বিকাশকে সুযোগ করে দিতে থাকে। এতে জেলখানায় বিকাশ 6 বছরে নিজের একটা জায়গা করে ফেলে। এসব দেখানোর পর সিন প্রেজেন্ট ডেতে আসলে ভিন্দিয়া সারাক্ষণ ড্রিঙ্কস করেই কাটায়, বারে যায়, রাস্তায় মাতলামি করে। তাই কলোনিবাসী কমপ্লেইন করে। বিকাশ এবার মাকে নিয়ে আসে বাবার কাছে। সেখানেও ভিন্দিয়া শুধু ড্রিঙ্কসই করে। এর মধ্যে বিকাশ তার বন্ধু বান্ধবদের নিয়ে রাস্তায় ঘুরে বিকাশকে দেখে ছিছি করে চৈত্রার ওই ফ্রেন্ড, যে পার্টিতে দেখেছিল চৈত্রাকে। পরের দিন অমর জেলে থাকায় অমরের গার্লফ্রেন্ড ট্রেনে কেটে সুইসাইড করে। বিকাশ বাঁচাতে যায় কিন্তু পারে না। তখন দেখানো হয় বিকাশের বর্তমান গার্লফ্রেন্ড অমৃতার ব্যাক স্টোরি। অমৃতা গ্রাম থেকে এসেছিল, কিন্তু সেও নেশার দুনিয়ায় পড়ে যায়। তাদের একজনকে হারিয়ে অমৃতাও ভেঙে পড়ে। অন্যদিকে ভিন্দি একটা পার্টিতে এসেও ড্রিঙ্কস করে পুলে নামে, ডাকে তার ছেলেকে। বিকাশ মাকে উঠিয়ে বাবাকে সাথে নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়েও শুধু ড্রিঙ্কসই করে ভিন্দিয়া। মা সারাক্ষণ ড্রিঙ্কস করতে থাকলে বিকাশ মাকে বলে, আমার সামনে এক্সাম, কিন্তু তোমার এসবের জন্য আমি পড়ায় মন বসাতে পারছি না। বন্দুক বের করে দিয়ে বলে, আমাকে মেরে তুমিও মরে যাও, তাহলে আমরা দুজনেই মরে শান্তি পাবো। বিকাশের এসব কথা কাজে লাগে। বিকাশ পড়তে বসে। মাও ড্রিঙ্কস ছেড়ে সবাইকে পড়ায়। অন্যদিকে জয়দেব অমরের থেকে ড্রাগস কোথায় স্মাগলিং হবে সেসব জিজ্ঞেস করলে অমর সোহেলের ব্যাপারটা নিয়ে আসে। জানায় সোহেল এই প্ল্যান ভালো জানে। জয়দেব তার টিমকে সোহেলের সাথে দেখা করানোর ব্যবস্থা করতে বলে, সেই সাথে অপারেশন ইউফোরিয়া অন করতে বলে। জয়দেব জেলখানাতেই সোহেলের সাথে দেখা করতে আসে। জীবনের সেকেন্ড চান্স হিসেবে ড্রাগস কোন রুটে স্মাগলিং হবে আর কে কে করবে এসব জানতে চাইলে সোহেল হাসিতে সব উড়িয়ে দেয়। জয়দেব জানায়, আমার হাতে বিকাশ, অমর সহ সবাই কিন্তু বন্দী। বিকাশের কথা শুনে সোহেল বলে, ওকে একবার হাতে পাই, অনেক হিসাব নিকাশের বাকি আছে। সোহেল কোনো কিছুই বলে না। এদিকে এক্সামের আগের রাতে বিকাশ বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বের হলে দেখা হয় একসাথে ক্রাইম করা এক বন্ধুর সাথে। ওই বন্ধুও কিনা প্যারোলেই মুক্তি পেয়েছে। বন্ধু বিকাশকে জানাই, আমাদের ধরে দিয়েছে আর অন্য কেউ নয়, তোর মা। তোর মায়ের জন্য আমরা জেলে পচে মরছি। মাঝে মধ্যে শুধু প্যারোলে বের হই। যেখানে আমাদের সবার বাবারা আমাদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল, সেখানে তোর মা তোর ফোন পুলিশ কমিশনারের হাতে তুলে দিয়েছিল। মায়ের এমন কর্মকাণ্ডের কথা শুনে রেগে যায় বিকাশ। সে মোটরসাইকেলে স্টার্ট দিতেই অমৃতা মনে করিয়ে দেয় আগামীকাল যে এক্সাম আছে সেইটা। কিন্তু বিকাশ কোনো কথা না শুনে মোটরসাইকেল নিয়ে চলে যায়। অমৃতা ফোন করে বিকাশের মায়ের কাছে। এদিকে বিকাশ মোটরসাইকেল নিয়ে যেতেই মুখোমুখি হয় সোহেল। দুজন দুজনের শত্রু, পূর্বের বহু হিসাব বাকি আছে, তাই মোটরসাইকেল নিয়ে লড়াই শুরু করে দেয়। এর মধ্যেই জয়দেবের টিম এসে সোহেলকে স্যারেন্ডার করতে বললে সোহেল স্যারেন্ডার না করে মোটরসাইকেল নিয়ে পালাতে থাকে। তখন বিকাশ পিছু নেয়। জয়দেব তার টিমকে নির্দেশ দেয় বিকাশের যেন কিছু না হয়, আগামীকাল তার এক্সাম আছে। সোহেলকেও জীবিত ধরতে বলে, তাকে ধরলে ড্রাগস সব ধরা যাবে। এর মধ্যে সোহেল সবার চোখ ফাঁকি দিয়ে একটা গোপন আস্তানায় আসে। সেখান থেকে কমান্ড দেওয়া হচ্ছিল কে কোন রাস্তা দিয়ে ড্রাগস নিয়ে যাবে সেইটা। সোহেল সেখানে এসে ড্রাগস সব দিকে ছড়িয়ে দিতে বলে। তারপর পুরো প্ল্যানের ডিটেলস একটা পেন ড্রাইভে নিয়ে সোহেল সেইটা তার গলায় ঝোলায়। তারপর আস্তানা ধ্বংস করে সোহেল মোটরসাইকেল নিয়ে যেতে থাকলে ট্রাক অ্যাক্সিডেন্টে সোহেল মারা যায়। সোহেলের গলায় তারা পেন ড্রাইভ পায়, সেইটা জয়দেব দ্রুত ওপেন করতে বলে। দূর থেকে এসব কিছু আবার দেখছিল বিকাশ। সেই সময় বিকাশকে তার মা কল করলে বিকাশ ফোনটাই ছুঁড়ে ফেলে দেয় আর আপন মনে যেতে থাকে। আর মায়ের সব কথাগুলো শুধু মনে করতে থাকে। সেই সময় ভিন্দিয়া জয়দেবকে কল করে জানাই, আমি এখনো বিকাশের খোঁজ পাইনি। জয়দেব জানাই, আমি ব্যাপারটা দেখছি। এর মধ্যে জয়দেব এবং তার টিম সব ড্রাগ স্মাগলিং ধরে ফেলে। তারপর সেগুলো আগুনে পোড়ায়। আগুনে পোড়ানোর মধ্য দিয়ে শেষ করে অপারেশন ইউফোরিয়া। পরের দিন সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষা করতে থাকে বিকাশের মা বাবা। সবাই পরীক্ষা দিতে যায়, কিন্তু বিকাশ আসে না। ঢোকে পুলিশের প্রিজন ভ্যান। ভিন্দিয়া শুধু আফসোস করতে থাকে। এই এক্সামই ছিল বিকাশের জীবনের দ্বিতীয় সুযোগ। যদি পাশ করতে পারত তাহলে জেল থেকে মুক্তি পেত, কিন্তু এক্সাম দিতেই আসলো না বিকাশ। এক্সামের সময় শেষ হওয়ার পর বিকাশ এসে প্রিজন ভ্যানে ওঠে। তারপর মায়ের সামনে প্রিজন ভ্যানে করে যেতে থাকে। সিন এরপরে নিয়ে আসা হয় কোর্ট রুমে। আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম ভিন্দিয়া নিজের উপর নিজেই পিটিশন ফাইল করেছিল। সেইটা নিয়ে চলে কোর্ট কার্যক্রম। ভিন্দিয়া জজকে জানাই, আমি আমার ছেলেকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি, তাই আমার ছেলে ক্রাইম করেছে। এই ক্রাইমের পানিশমেন্ট আমারও পাওয়া উচিত। আদালত চত্বরে বিকাশের বাবাও হাজির হয়ে বলে, আমি আমার ছেলেকে শিক্ষা দিতে পারিনি, তাই আমাকেও পানিশমেন্ট দেন। কোর্টে উপস্থিত সাধারণ এক মানুষ বলে, আমার ছেলে আমার সামনে এক মেয়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করে। আমি সেদিন আমার ছেলেকে কিছুই বলিনি। আমি বুঝতে পেরেছি আমি ছেলেকে মাথায় তুলে নেচেছিলাম বলে আজকে সে এই কর্মকাণ্ড করার সাহস পেয়েছে, তাই আমারও পানিশমেন্ট হওয়া উচিত। অন্য একজন বলে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া চলত, যেটাই এফেক্ট পড়ে আমাদের ছেলের উপর। সে নেশা করা শুরু করে, কিন্তু আমরা কিনা সেটার কেয়ারই করিনি।
দোষ সব আমাদের। সব শুনে জজ বলে, এমন কোনো কিছুর পানিশমেন্ট দেওয়ার এখতিয়ার আমাদের রুলসে নেই, তবে আমাদের ধর্মগ্রন্থে তো উল্লেখ আছে সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে। তাহলে আমরা মানি না কেন? সবার এই ব্যাপার মানা উচিত। এখানে কোর্ট রুম শেষ হয়। সিন ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বিকাশের দিকে। প্রিজন ভ্যান সামনে এগোতেই জয়দেব গাড়ি নিয়ে হাজির হয়। তারপর বিকাশকে জানায়, আগামী সপ্তাহে দিল্লির এক জায়গায় তুমি অন্য একটা এক্সাম দিতে পারবে। সেটার জন্য তোমার ছুটি প্যারোলে 2 সপ্তাহ বাড়িয়ে নিয়ে এসেছি। এবার আর এক্সাম মিস করো না। বিকাশ জানাই, আমার আর এই সেকেন্ড চান্স লাগবে না। এলাকার কেউ আমাকে দেখতে পারে না। মাও আমাকে মরতে বলে, এমনকি আমার জন্য মাও নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বাবা আমার জন্য প্রতিনিয়ত অপমানিত হচ্ছে। আমি কোনো এক্সাম দিতে চাই না। আমাকে আপনি মেরে ফেলুন, এটাই আমার জন্য ভালো হবে। আমার ফ্যামিলিও মুক্তি পাবে। জয়দেব সবকিছু শুনে বলে, তোমার ফ্যামিলি মুক্তি পাবে না। তুমি যখন ক্রাইম করেছো তখন তারাও এটাতে ফেসে গিয়েছে। তাই ক্রাইম করার আগে তোমাকে এই ব্যাপার নিয়ে ভাবতে হতো। তোমার সাথে তোমার বাবা মাও জড়িত। তোমার জন্য তারাও কত কষ্ট সহ্য করছে দেখো। তাই ভালো মতো এক্সাম দাও, নিজের দ্বিতীয় ইনিংসকে কাজে লাগাও। এতেই তোমার বাবা মা সব দিক থেকে মুক্তি পাবে। কেটে যায় বেশ কয়েকদিন। বিকাশ এক্সাম দেওয়ার পর ভাইবা দিতে আসে জেলা সেশন কোর্টে। ভাইবাটা নেবে একজন ম্যাজিস্ট্রেট। বিকাশ দাড়ি কেটে মায়ের সাথে সুন্দর করে উপস্থিত হয় ডিস্ট্রিক্ট সেশন কোর্টের সামনে। এরপর ভিতরে ম্যাজিস্ট্রেটের রুমের বাইরে দাঁড়াতেই একদম চমকে ওঠে বিকাশ, কারণ ম্যাজিস্ট্রেট আর অন্য কেউ নয়, ম্যাজিস্ট্রেট হচ্ছে সেই চৈত্রা। চৈত্রাকে দেখেই কাঁপতে থাকে বিকাশ, কান্নাও করতে থাকে। চৈত্রা বিকাশের ফাইল খুঁজতেই বুঝে যায় তার জীবনের সেকেন্ড চান্স দিতে আজ উপস্থিত সে। পাশ থেকে তখন চৈত্রাকে সবাই বলে, এই হচ্ছে গ্যাং রেপ কেসের আসামি, 6 বছর জেল কেটেছে। একে আর সেকেন্ড চান্স দেবেন না? এর উচিত শিক্ষা হওয়া উচিত। এসব শুনে বিকাশ কান্না করতে থাকে। চৈত্রা কোনো কথা মাথায় না নিয়ে ভাইবার জন্য প্রশ্ন করে বিকাশকে। বিকাশ কান্না নিয়ে ভাঙা গলায় তার উত্তর দেয়। চৈত্রা 2টা প্রশ্ন করলে বিকাশ 2টারই উত্তর দেয়। তাই চৈত্রা বিকাশের ফাইলে অ্যাপ্রুভ সিলটা মারতে বাধ্য হয়। তারপর বিকাশকে জানায়, বেস্ট অফ লাক। বিকাশ পাশ করায় কি বলবে বুঝে উঠতে পারে না। তাই ফাইল নিয়ে এসে মায়ের পাশে চুপটি করে বসে থাকে। মা ফাইলে অ্যাপ্রুভড দেখে খুবই খুশি হয়। বিকাশ তখন মায়ের পায়ে পড়ে কান্নারত অবস্থায় বারবার বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। কোর্ট থেকে গাড়িতে ওঠার সময় চৈত্রা তা দেখে। তারপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মা ছেলের হাসি মুখের মাধ্যমে শেষ হয় মুভিটি। মুভির শেষটা দারুণ ছিল। ক্ষমা করা মহৎ গুণ যদি ক্ষমাটা হয় সঠিক মানুষের জন্য। বিকাশ আসলে ভুল বুঝতে পেরে মায়ের সাথে থাকার জন্য এক্সাম দিয়েছে, যার অ্যাপ্রুভাল দিয়েছে স্বয়ং ভুক্তভোগী চৈত্রা। এরকম দারুণ এন্ডিং কয়টা মুভির হয় বলুন? আর চৈত্রাকে দেখার পর বিকাশ যে গিল্টি ফিল করে তা প্রকাশ পেয়েছিল দারুণভাবে। এন্ডিং দারুণ হলেও কোর্ট রুমের টাইমিং যেন ঠিক মনে হয়নি, হঠাৎ করেই ঢুকিয়ে দেয়া হয়েছে। তো যাই হোক, মুভিটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।